হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো বিডি জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি বাংলা কি পড়বেন, বিশেষ করে জবের জন্য বাংলায় কি পড়বেন, কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, বাংলা বিশেষ করে গ্রামার কি পড়বেন, বিস্তারিত আমি আলোচনা করব আজকের এপিসোডে। তো আজকে সাথেই থাকুন ভিউয়ার্স আর দেখতে থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিসিএস এবং অন্যান্য জবের ক্ষেত্রে, বিশেষ করে বিসিএসের ক্ষেত্রে কোন প্রশ্নগুলো বাংলাতে এই পর্যন্ত বেশি আসছে, বিসিএস 10তম বিসিএস থেকে 40তম বিসিএস পর্যন্ত কোন কোন বিষয়গুলি বাংলার ক্ষেত্রে আসছে, সেই বিষয়গুলি আমি আলোচনা করব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন। বিসিএসের ক্ষেত্রে আসে মোট মার্ক হলো আপনার 35 মার্ক। 35 মার্কের ভিতরে ব্যাকরণ থাকে 15, সাহিত্যতে থাকে 20। ব্যাকরণে থাকে 15, সাহিত্যতে থাকে 20। এবার ব্যাকরণ অংশে কোন বিষয়গুলি বেশি আসতেছে সেই বিষয়গুলির ভিত্তি করে আমি একে একে টপিকগুলো শেষ করব। তো প্রথম যে বিষয়গুলি ব্যাকরণের অংশ থেকে কি আসে, ব্যাকরণের অংশ থেকে দেখুন, ব্যাকরণের অংশ থেকে 15 মার্ক থাকে। ব্যাকরণের অংশ থেকে আসে শব্দ, আসে বাক্য, বানান থেকে আসে, সমাস ও সন্ধি থেকে আসে, পদপ্রকরণ থেকে আসে, প্রকৃতি প্রত্যয় ধাতু থেকে আসে, ধ্বনি বর্ণ ব্যাকরণ থেকে আসে, সমার্থক শব্দ বিপরীত শব্দ থেকে আসে, বাগধারা পরিভাষিক শব্দ এক কথায় প্রকাশ থেকে আসে, উপসর্গ অনুসর্গ থেকে আসে। এই পর্যন্ত বিশ্লেষণ করে বিভিন্ন বই ঘেটে দেখা গেছে যে অনেকগুলো বই বিস্তারিত খুঁজে আমি বের করেছি যে কোন বিষয়গুলি আসলে বেশি আসতেছে। তো আমি একটা জিনিস দেখেছি যে শব্দ থেকে প্রশ্ন এসেছে 34টি। শব্দ থেকে প্রত্যেকবারই প্রতি পরীক্ষার প্রশ্নেতেই একটি অত্যন্ত মানে শব্দ থেকে আসে যে এটি কোন ভাষার শব্দ বা কোন ভাষা থেকে এসেছে, এটি পর্তুগিজ শব্দ নাকি ওলান্দার শব্দ নাকি ইংরেজ শব্দ। বিষয়গুলি মানে প্রত্যেক পরীক্ষায় বা প্রতি পরীক্ষায় দেখা যাচ্ছে, চাকরির বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে এই শব্দ থেকে প্রশ্ন এসে থাকে। শব্দ থেকে প্রশ্ন এসেছে 34টি। বাক্য থেকে প্রশ্ন এসেছে এই পর্যন্ত 32টি। 32টি বাক্য থেকে প্রশ্ন এসেছে। আপনাকে বলতে পারে যে বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা কয়টি গুণ থাকে, বা এই বাক্যটির শুদ্ধরূপ কি, বা এই বাক্যটিকে শুদ্ধরূপ করলে কি হবে, এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন বাক্য থেকে এসে থাকে। তো বাক্য থেকে আপনার প্রশ্ন এসেছে এই পর্যন্ত 32টি। বানান থেকে প্রশ্ন এসেছে বিসিএসে এই পর্যন্ত 31টি। তো বানান থেকে প্রতি বছর না হলেও অনেক চাকরির ক্ষেত্রেই বানান থেকে একটি প্রশ্ন থেকে থাকে। বানান থেকে বানানটি শুদ্ধ কিনা, কোন বানানটি শুদ্ধ, বা অনেকগুলো বানান দিয়ে দেয়, তার ভিতর থেকে শুদ্ধ বানানগুলো খুঁজে বের করুন। এইভাবে প্রশ্নগুলো এসে থাকে। তো বানান থেকে পর্যন্ত প্রশ্ন এসেছে 31টি। এবং সমাস ও সন্ধি থেকে প্রশ্ন এসেছে 19টি থেকে 17টি। সমাস থেকে 19টি, সন্ধি থেকে 17টি প্রশ্ন এ পর্যন্ত বিসিএসে এসেছে 10 থেকে 40তম বিসিএস পর্যন্ত। পদপ্রকরণে প্রশ্ন এসেছে এ পর্যন্ত 16টি। বিসিএসে পদপ্রকরণে প্রশ্ন এসেছে এ পর্যন্ত 16টি। প্রকৃতি প্রত্যয় ধাতু থেকে প্রশ্ন এসেছে আপনার 14টি থেকে 4টি। মানে প্রকৃতি প্রত্যয় থেকে এসেছে 14টি, ধাতু থেকে এসেছে 4টি। অতএব এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রকৃতি প্রত্যয় আমাদের অনেকেরই ঝামেলা হয় পড়তে গেলে। তো সেই বিষয়গুলো আমার চ্যানেলের সাথে থাকলে আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ধ্বনি বর্ণ ব্যাকরণ। ধ্বনি থেকে প্রশ্ন এসেছে 6টি, বর্ণ থেকে প্রশ্ন এসেছে 8টি, ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে 2টি। সমার্থক শব্দ বিপরীত শব্দ, মানে সমার্থক শব্দ আসে যেমন নদীর
সমার্থক শব্দ কোনটি, পাহাড়ের সমার্থক শব্দ কোনটি, গাছের সমার্থক শব্দ কোনটি, তারপরে বিপরীত শব্দ আসে, বিভিন্ন বিপরীত শব্দগুলো আসে, ভালো মন্দ বা বিভিন্ন ধরনের বিপরীত শব্দ আসে, যে এর বিপরীত শব্দ কোনটি। তো সেক্ষেত্রে সমার্থক শব্দ থেকে প্রশ্ন এসেছে 19টি, বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে 8টি। বাগধারা পারিভাষিক শব্দ, বাগধারা ও পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন এসেছে 20টি এবং 11টি। বাগধারা থেকে প্রশ্ন এসেছে 20টি এ পর্যন্ত, পারিভাষিক শব্দ থেকে প্রশ্ন এসেছে 11টি। উপসর্গ অনুসর্গ, উপসর্গ অনুসর্গ, উপসর্গ থেকে প্রশ্ন এসেছে 17টি, অনুসর্গ থেকে প্রশ্ন এসেছে 4টি। এখানে আমি একটা জিনিস বাদ দিয়ে দিছি, পারিভাষিক শব্দ পাশাপাশি এখানে এক কথায় প্রকাশও আপনার আসে, সেটা আমি লিখিনি আর কি, এক কথায় প্রকাশও আর কি আসে। তো এই অ্যানালাইসিস করে দেখা গেছে যে এইভাবে বিসিএসে, গত বিসিএসে এইভাবে প্রশ্নগুলো আসছে এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই বিষয়গুলো বা গ্রামাটিক্যাল এই টপিকগুলোই বেশি বারবার আসতেছে। তার মানে আপনি এই টপিকগুলো পড়লে আপনার 90% বা 95% আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, গ্রামাটিক্যাল বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি এই বিষয়গুলো মোটামুটি আত্মস্থ আপনার করতে হবে। তাহলে শব্দ থেকে কয়টি প্রশ্ন বিসিএসে আসতে পারে তার একটা সম্ভাব্য বলা যায় যে আসলে যে কতটুকু আসতে পারে বা কয়টি আসতে পারে, এর একটা সম্ভাব্য, মানে আমি বলতেছি না এটি আসবে, কিন্তু সম্ভাব্য এটি আসার সম্ভাবনা বেশি। তো শব্দ থেকে সবচেয়ে বেশি আসছে, সেহেতু শব্দ থেকে 2টি প্রশ্ন আসতে পারে, শব্দ থেকে 2টি প্রশ্ন আসতে পারে, শব্দ থেকে 2টি প্রশ্ন আসতে পারে। বাক্য থেকেও প্রায় 2টি প্রশ্ন আসতে পারে, বাক্য থেকে কি বললাম, বাক্য থেকে 2টি প্রশ্ন আসতে পারে। বানান থেকেও 2টি প্রশ্ন আসতে পারে। সমাস বা সন্ধি, সমাস বা সন্ধি থেকে 1টি অথবা 2টি, 1টি অথবা 2টি এ প্রশ্ন আসতে পারে। এখান থেকে অ্যানালাইসিস করে দেখা গেছে 1টি অথবা 2টি আসতে পারে। পদ প্রকরণ, পদ প্রকরণ থেকে আপনার 1টি থেকে 2টি, 1টি থেকে 2টি আসতে পারে, 1টি থেকে 2টি আসতে পারে। এখান থেকে 1টি থেকে 2টি। এবার প্রকৃতি প্রত্যয় এবং ধাতু, প্রকৃতি প্রত্যয় থেকে 1টি, ধাতু থেকে 1টি, প্রকৃতি প্রত্যয় থেকে 1টি, ধাতু থেকে 1টি, অর্থাৎ 1টি থেকে 2টি এখানে আসতে পারে। ধ্বনি বর্ণ ব্যাকরণ, ধ্বনি বর্ণ ব্যাকরণ থেকে 1টি থেকে 2টি, আপনি এখানে 1টি থেকে 2টি প্রশ্ন পেয়ে যাবেন, 1টি থেকে 2টি। বিসিএসের ক্ষেত্রে 1টি থেকে 2টি, অন্যান্য জবের ক্ষেত্রেও একই রকম, কারণ বিসিএসকে বলা হয় মাদার অফ জব, মানে সকল জবের মা। তার মানে আপনি বিসিএস কমপ্লিট করলে আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। সমার্থক শব্দ বিপরীত শব্দ, সমার্থক শব্দ বিপরীত শব্দ থেকে আসে 1টি থেকে 2টি, সমার্থক শব্দ থেকে 1টি, বিপরীত শব্দ থেকে 1টি আসতে পারে অথবা 2টিও আসতে পারে। বাগধারা পারিভাষিক শব্দ এক কথায় প্রকাশ, এখান থেকে এক কথায় প্রকাশটা আমি লিখিনি, এখানে এক কথায় প্রকাশ হবে, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ থেকে বাগধারা পারিভাষিক শব্দ থেকে আপনার প্রশ্ন আসবে 2 থেকে 3টি, ম্যাক্সিমাম প্রশ্ন আসবে 2 থেকে 3টি। উপসর্গ অনুসর্গ, উপসর্গ অনুসর্গ থেকে আপনার প্রশ্ন আসতে পারে 1টি থেকে 2টি। তাহলে দেখেন 15টি প্রশ্নের ভিতরে এই প্রশ্নগুলো যদি আসে, এই প্রশ্নগুলো যদি আসে, সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে যদি আপনি সবগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারেন, তাহলে এখান থেকে আপনার প্রায় প্রশ্ন পাবেন 13টি। কতটি বললাম? আপনি এখান থেকে প্রশ্ন পাবেন 13টি। তো ভিউয়ার্স, এবার দেখুন সাহিত্য থেকে আসলে কোনটি থেকে আসলে সাহিত্যর কোন অংশ থেকে আসলে প্রশ্ন আসছে, বিগত সালে সাহিত্যের কোন অংশ থেকে প্রশ্ন আসছে। যেমন সাহিত্যের অংশ চর্যাপদ, চর্যাপদ থেকে এ পর্যন্ত প্রশ্ন আসছে 14টি। সনাতনদের রচিত সাহিত্যকর্ম, সনাতনদের রচিত সাহিত্যকর্ম বলতে শ্রীকৃষ্ণ কীর্তন, তারপরে মঙ্গল কাব্য, এগুলো আর কি, মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, এই মঙ্গল কাব্য, তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন, এই যে বিষয় যে কাব্যগুলো, এই কাব্যগুলো হলো সনাতনদের রচিত সাহিত্যকর্ম। তারপরে আবার সনাতনদের রচিত সাহিত্যকর্মের ভিতরে রয়েছে মহাভারত, তারপরে সংস্কৃততে আপনার রচিত হয়েছে
মহাভারত, তারপরে রামায়ণ, এগুলো হচ্ছে সনাতনদের রচিত সাহিত্যকর্ম। এখান থেকে প্রশ্ন সব মিলিয়ে বলতে হবে এটা মুসলিম রচিত সাহিত্যকর্ম। মুসলিমদের রচিত সাহিত্যকর্ম বলতে আরাকান সাহিত্য, অনুবাদ সাহিত্য, মার্শিয়া সাহিত্য, নাথ সাহিত্য, এই যে সাহিত্যগুলো, এই সাহিত্যগুলোকে বলা হচ্ছে মুসলিমদের রচিত সাহিত্য। যেমন শাহ মোহাম্মদ সগীর, আলাওয়াল, ঠিক আছে, যারা রচনা করেছেন মুসলিম রচিত সাহিত্যকর্ম। আরাকান, অনুবাদ, মার্শিয়া। তারপরেও মধ্যযুগের অন্যান্য সাহিত্যধারা। মধ্যযুগের অন্যান্য সাহিত্যধারার ভিতরে রয়েছে নাথ সাহিত্য, লোকসাহিত্য, জীবনী সাহিত্য। এই সাহিত্যগুলো কে বলা হচ্ছে মধ্যযুগের অন্যান্য সাহিত্যধারা। মধ্যযুগের বিখ্যাত কবিগণ, মধ্যযুগের বিখ্যাত কবিগণ বলতে আলাওয়াল আছে, শাহ মোহাম্মদ সগীর, চণ্ডীদাস, বিদ্যাপতি, মুকুন্দরাম চক্রবর্তী, এই যে সব বিখ্যাত কবিগণ, এই কবিগণদের ভালো করে পড়তে হবে। তাহলে এই হলো মধ্যযুগের বিখ্যাত কবিগণ। তাহলে 2 থেকে 5 পর্যন্ত সনাতনদের রচিত সাহিত্যকর্ম থেকে মধ্যযুগের বিখ্যাত কবিগণ, এই কটা টপিক থেকে বিশেষে এই পর্যন্ত প্রশ্ন এসেছে 17টি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন এসেছে 39টি। কাজী নজরুল ইসলাম ও মাইকেল, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে 39টি, কাজী নজরুল ইসলাম মাইকেল থেকে এসেছে 23টি থেকে 11টি। তাহলে এইগুলো থেকে কতটি প্রশ্ন কমন পড়তে পারে? আরও আছে কিছু, সেগুলো আমি দেখাবো। এইগুলো থেকে কতটি প্রশ্ন কমন পড়তে পারে আগে সেটা দেখে নিই। চর্যাপদ থেকে একটি প্রশ্ন থাকবে ইনশাল্লাহ, প্রত্যেকবার থাকে। চর্যাপদ থেকে একটি প্রশ্ন থাকবে। তারপরে সনাতনদের রচিত সাহিত্যকর্ম, এখান থেকে একটি থাকতে পারে। মুসলিমদের রচিত সাহিত্য থেকে একটি থাকতে পারে। মধ্যযুগের অন্যান্য সাহিত্যধারা থেকে একটি থাকতে পারে। মধ্যযুগের বিখ্যাত কবিগণ থেকে একটি থাকতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রায় 2টি প্রশ্ন থাকতে পারে কমন, প্রায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে 2টি, এবং কাজী নজরুল ইসলাম এবং মাইকেল থেকে, কাজী নজরুল ইসলাম এবং মাইকেল মধুসূদন দত্ত থেকে প্রায় 2 থেকে 3টি প্রশ্ন থাকতে পারে, 2 থেকে 3টি। এবার আসুন আধুনিক যুগের সাহিত্য উন্মেষের মানুষগুলো, এইখান থেকে প্রশ্ন আসছে 12টি, 8টি, 10টি, অর্থাৎ এর ভিতরে আছে বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র, মীর মোশাররফ হোসেন। বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র, মীর মোশাররফ হোসেন, এদের থেকে আসছে 12টি, 8টি, 10টি। 9 নম্বরে আসি বাংলাদেশের সাহিত্য। বাংলাদেশের সাহিত্য বলতে 1971 সালের পরের যে সাহিত্য, 1971 সালের পরের যে সাহিত্য, সেই সাহিত্য হলো বাংলাদেশের সাহিত্য। এখান থেকে আসছে 25টি প্রশ্ন। যেমন এদের ভিতরে যেসব কবিগণ রয়েছেন বা সাহিত্যিকগণ রয়েছেন, শামসুর রহমান, জীবনানন্দ দাশ, নির্মলেন্দু গুণ ইত্যাদি। এবং সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক যে সাহিত্য, এইখান থেকে 8 থেকে 9টি প্রশ্ন আসছে। বিশেষ এই পর্যন্ত মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য থেকে 8 থেকে 9টি প্রশ্ন আসছে। আর পত্র পত্রিকা, চরিত্র, বিভিন্ন ধরনের চরিত্র, উক্তি, সংজ্ঞা, এগুলো থেকে আসছে 23টি থেকে 14টি। 23টি থেকে 14টি আসছে, মানে পত্র পত্রিকা চরিত্র দিয়ে 23টি এবং উক্তি সংজ্ঞা দিয়ে 14টি। রবীন্দ্র ও নজরুলের পরবর্তী যে সাহিত্যিকগণ, রবীন্দ্র নজরুলের পরবর্তীতে যারা সাহিত্য রচনা করছেন তাদের থেকে আসছে 10 থেকে 15টি, আর অন্য বাকিগুলো থেকে আসছে আর কি। তো সেই ক্ষেত্রে আধুনিক যুগের উন্মেষের মানুষগুলো, এখান থেকে আপনি প্রশ্ন কমন পেতে পারেন 1 থেকে 2টি, 1 থেকে 2টি। বঙ্কিমচন্দ্র, বাংলাদেশের সাহিত্য, এখান থেকে আপনি পেতে পারেন 2 থেকে 3টি। মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এখান থেকে আপনি পেতে পারেন 1 থেকে 2টি। এবং পত্র পত্রিকা চরিত্র সংজ্ঞা, এখান থেকে আপনি প্রশ্ন পেতে পারেন 2 থেকে 3টি। রবীন্দ্র নজরুলের পরবর্তী সাহিত্যগণ, এখান থেকে প্রশ্ন পেতে পারেন 1 থেকে 2টি, এবং অন্যান্য থেকে প্রশ্ন পেতে পারেন 1 থেকে 2টি। তাহলে সব মিলিয়ে আপনার প্রশ্ন দাঁড়াচ্ছে এখান থেকে আপনি 20টি প্রশ্ন থেকে 17টি প্রশ্ন আপনি কমন পেতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা দেখালাম যে বাংলা আসলে আমরা কোনগুলো পড়বো, সব একবারে মিলাই পড়লে তো আসলে আপনি শেষ করতে পারবেন না। তবে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আসলে একে একে পরবর্তীতে আমি ভিডিও বানাবো। পরবর্তীতে বাংলায় আসলে শব্দ থেকে কিভাবে আপনারা পড়বেন, তারপরে বানান থেকে কিভাবে পড়বেন, সন্ধি থেকে কিভাবে পড়বেন, সমাস থেকে কিভাবে পড়বেন, এইগুলো আমি একে একে ভিডিওগুলো আমি আপনাদের আস্তে আস্তে দিব। কিন্তু আপনারা আমার সাথে থাকলে অবশ্যই আপনাদের উপকার হবে, এটুকু বলতে পারি ইনশাআল্লাহ।
তো আপনাদের কাছে আবার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ধন্যবাদ সকলকে।